কাল সৌদি আরবের উপর ভয়ঙ্কর মিসাইল স্ট্রাইক করে ইরান। এ ঘটনা শেষ 9 দিনে আমরা বারবার দেখেছি, কিন্তু কালকের ঘটনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে যায়, কারণ কালকের এই মিসাইল স্ট্রাইকের ফলে দুজন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন কিন্তু ভারতীয়, এবং মোট আহত সংখ্যা 12। অফিসিয়ালি যদি এই সংখ্যাটাকে আমরা বিশ্বাসও করি, তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এই মুহূর্তে সৌদি আরবে যে সকল প্রবাসীরা আছেন তারা কিন্তু নিঃসন্দেহে আতঙ্কে দিন কাটাচ্ছেন। দেখুন, মধ্যপ্রাচ্যের এই অবস্থাটা, এর জন্য দায়ী কে? শুধু কি ইরান, নাকি আমেরিকা? আমেরিকা কিন্তু প্রথম থেকে ইরানকে নিয়ে যেভাবে অ্যাগ্রেসিভলি ঝাঁপিয়েছে, তার পাল্টা ইরান যে আমেরিকার সহযোগী রাষ্ট্রগুলো যারা মধ্যপ্রাচ্যে অবস্থিত অথচ ইরানের পাশে দাঁড়ায়নি, তাদের উপর এই রকম প্রত্যাঘাত আসবে তা হয়তো আমেরিকা আন্দাজও করতে পারেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যুদ্ধ পরিস্থিতিটি যেখানে গিয়ে পৌঁছেছে, সেখান থেকে কিন্তু ফিরে আসা কার্যত ইরানের পক্ষে কঠিন। এবং ইরানের বর্তমান যদি অবস্থা দেখেন, দেখবেন তাদের কালকে তেলের ঘাঁটি কিংবা জলের যে ডিস্যালিনেশন পাম্প, তাও সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরও তারা কিন্তু আজকে সকাল থেকে ইসরায়েল এবং আমেরিকার উপর পাল্টা আঘাত আনার চেষ্টা করছে, যা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে আজকের এই ভিডিওতে একটি অন্য আঙ্গিক নিয়ে আলোচনা করব, যা ভারতের সাপেক্ষে ঐতিহাসিক এবং নজিরবিহীন। ইরান এবং আমেরিকার এই যুদ্ধে ভারত কি শিখলো? প্রথমত, ভারত একটা জিনিস বুঝেছে, যে আপনি যদি দীর্ঘদিন আপনার এনার্জি সেক্টর নিয়ে অন্য দেশের উপর ডিপেন্ড করে থাকেন, তাহলে যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন কিন্তু হতে পারে। যখন ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়, তখন কিন্তু ভারতের প্রায় 27টি জাহাজ ইরানের পাশে যে পার্সিয়ান গালফ আছে সেখানে আটকে ছিল, এবং এক ঝটকায় প্রায় 10,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন কিন্তু ভারতকে হতে হয়। রাশিয়ার সঙ্গে ভারতের তেল চুক্তি আছে, কিন্তু বর্তমানে সেই তেল চুক্তি নিয়েও কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আমেরিকা এর জন্য ভারতের উপর শুল্ক লাগিয়েছিল। ফলে আলটিমেটলি যদি দীর্ঘদিন আপনি তেল এবং এনার্জি সেক্টর নিয়ে অন্য দেশের উপর ডিপেন্ড করে থাকেন, তাহলে কিন্তু কোনো না কোনো সময় এই ধরনের কর্মকাণ্ডের সামনে আপনাকে দাঁড়াতে হবে। এবং এটাই কিন্তু এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে ভারত পরিষ্কার বুঝে গেল। ফলে ভারত কিন্তু এবার অ্যাগ্রেসিভলি তাদের তেলের খনি এক্সপ্লোরেশনের দিকে যাবে, এবং এটাই কিন্তু আগামী 5 বছর ভারত খুব ডিপলি করবে। এবং কালকেও কিন্তু আন্দামানে সাম্প্রতিক সময় সব থেকে বড় সাফল্য এক্ষেত্রে ভারত পেয়েছে, যা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসব। অর্থাৎ দীর্ঘদিন রাশিয়া হোক, মধ্যপ্রাচ্যের একাধিক দেশ হোক, আমেরিকা হোক, ভেনেজুয়েলা হোক, এদের উপরে ভরসা না করে যদি আত্মনির্ভর ভারত গড়তে হয়, তাহলে এনার্জি সেক্টরকে সিকিউর করতে হবে এবং ভারতকে নিজের পয়সা খরচ করে এক্সপ্লোরেশনে জোর দিতে হবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সবসময় এক্সপ্লোর করলেই যে কমার্শিয়ালি ভ্যালুয়েবল পেট্রোলিয়াম যত পদার্থ পাওয়া যাবে তা কিন্তু নয়। এবং একটা এক্সপ্লোরেশন করতে কিন্তু খরচও অনেক, এই খরচটি ভারতকে করতে হবে, এটা বাস্তব। কিন্তু একবার যদি আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলে দেখবেন স্ট্রেট অফ হরমুজ বন্ধ করলেও আমাদের আর কিছু যায় আসবে না, রাশিয়া তেল দেওয়া বন্ধ করলেও আমাদের যায় আসবে না, কিংবা ডোনাল্ড ট্রাম্পের মতো স্বৈরাচারী কোনো শাসক এলেও ভারতের এনার্জি সেক্টর সিকিউরিটি সংক্রান্ত কোনো বিষয়ে কেউ কোনোদিন হস্তক্ষেপ করতে পারবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে আন্দামানের লেফটেন্যান্ট জেনারেল ডি.কে. যোশী ঘোষণা করেছেন যে আন্দামানের 6 লক্ষ স্কোয়ার কিলোমিটার যে নো গো জোন ছিল, তার মধ্যে 63.5% নো গো জোনকে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 4 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গায় ভারত নতুন করে তেল এক্সপ্লোর করতে পারবে। এবং ভারত কিন্তু এই অঞ্চলে অলরেডি তাদের হাইড্রোকার্বন পেয়ে গেছে। ফলে এইখানে কিন্তু হিউজ তেলের সন্ধান ভারত পেতে চলেছে, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং টোটাল যদি এই পরীক্ষাটি সফল হয়, তাহলে ভারতের $2 ট্রিলিয়ন কাছাকাছি ভ্যালুয়েবল পদার্থ ভারত কিন্তু আবিষ্কার করবে, যা কিন্তু ভারতের অর্থনৈতিক পরিবেশকেও আমূল বদলে দিতে পারে। এ খবর কালকে প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন জায়গায় হইচই পড়ে যায়। কিছুদিন আগেই ভারতের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী তিনিও বলেছিলেন যে ভারত এই মুহূর্তে গুয়ানা সাইজ অয়েল ডিসকভারি করে ফেলেছে। অর্থাৎ গুয়ানা যে রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র, তার মতো একটি অয়েল ডিসকভারি করে ফেলেছে। এবং কেন এটাকে গুয়ানা সাইজ ডিসকভারি বলা হচ্ছে সেটাও আমি বলবো। এবং এর পরিমাণ কিন্তু $20 ট্রিলিয়ন।
এবং এটাকে বলা হচ্ছে জ্যাকপট। এবং এই জ্যাকপট যদি আজকে বাস্তবের মাটিতে কার্যকারিতার দিকে এগোয়, আর কিছুদিন লাগবে, তাহলে ভারতের এনার্জি সেক্টর সিকিওর হবে, ভারতের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হিউজ বুস্ট আপ হবে, ভারতের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি অনেকটা কমে যাবে, এবং এই মুহূর্তে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তা হলো ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি এবং সেক্টর হিউজ বুস্ট আপ হবে, এবং ভারত কিন্তু সেই দিকে এগোচ্ছে। এবং এগোনোর জন্যই কালকে আন্দামানের 6 লক্ষ স্কোয়ার কিলোমিটার নৌগো জোনের মধ্যে 4 লক্ষ স্কোয়ার কিলোমিটার নৌগো জোনকে খুলে দিলেন আন্দামানের লেফটেন্যান্ট জেনারেল ডি.কে যোশী, যেখানে ভারত আগামী 3 মাস অ্যাগ্রেসিভলি এক্সপ্লোর করবে এবং সেই অঞ্চলে যে হাইড্রোকার্বন পাওয়া গেছে এবং যে কমার্শিয়ালি ভায়াবেল যে পদার্থ পাওয়া গেছে, যার মধ্যে 85%-এর কাছাকাছি মিথেন আছে, সেগুলোকে কিভাবে রিফাইনারিতে বদলে দেওয়া যায়, রিফাইনারি অয়েলে বদলে দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। এই মুহূর্তে গোটা বিশ্বে আপনি যদি দেখেন, মিডল ইস্টে কার্যত তেল সংকট, এবং প্রত্যেকটা রাষ্ট্র মানে কাতারের মতো রাষ্ট্র এলএনজি প্রোডাকশন অব্দি হল্ট করেছে। সৌদি আরব তাদের বিগেস্ট আরামকোর যে অয়েল রিফাইনারি সেন্টার আছে তা হারিয়ে ফেলেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। ইরানের অবস্থা সব থেকে খারাপ। ফলে সব মিলিয়ে আমেরিকা কিন্তু এই তেলের সেক্টরগুলোকে তাদের মতো করে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে ধ্বংস করে দিল, এবং গোটা বিশ্বে একমাত্র আমেরিকাই তেল বিক্রি করবে বিশ্বের কাছে, এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে যেতে চলেছে যদি রাশিয়াকে সাইডে রাখি। ফলে ভারত কিন্তু এই খেলাটা আস্তে আস্তে বুঝে যেতে শুরু করেছে। এই নোগো জোনটি কি, কেন এই নোগো জোন করে রাখা হয়েছিল? কারণ এটি অত্যন্ত সেন্সিটিভ একটি প্লেস। ভারত সরকার নোগো জোন করেছিল কারণ এখানে মিসাইল টেস্টিং সেন্টার তৈরি করা হয়, পাশাপাশি এটি হলো স্ট্র্যাটেজিক্যাল নেভাল অ্যাক্টিভিটির জন্য ব্যবহৃত একটি প্লেস, এবং সেন্সিটিভ মিলিটারি ডিপ্লয়মেন্ট এই অঞ্চলে কিন্তু করা হতো। কিন্তু ভারত এখন মনে করেছে এই অঞ্চলটি অনেক বেশি কাজে লাগতে পারে অয়েল এক্সপ্লোরেশনের জন্য, এবং এই অঞ্চলের 64%-এর কাছাকাছি কিছু অংশ ভারত এখন বিজ্ঞানীদের হাতে কিন্তু তুলে দিল, এবং 4 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা মানে হিউজ একটা জায়গা, জাপানের সমতুল্য আয়তনের একটি জায়গা, এবং 4 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা মানে জার্মানির থেকেও বড় আয়তনের একটি জায়গাকে ভারত কিন্তু বেছে নিল পরবর্তী তৈল খনি এর প্রবাবিলিটি এবং একটি নির্দিষ্ট মাত্রা ঠিক করে, এবং এই জায়গাটিকে ভবিষ্যতে ভারতের জ্যাকপট হিসেবে কাজে লাগানোর লক্ষ্যে। এই অঞ্চলে কি কি জিনিস পাওয়া গেছে, কেন পুরো বিষয়টি এই জায়গায় গেল? এই অঞ্চলে যে এক্সপ্লোরেশন প্রাথমিকভাবে করা হয় সেখানে থার্মোজেনিক হাইড্রোকার্বন পাওয়া যায়। দ্বিতীয়ত, এই অঞ্চলে যে গ্যাস পাওয়া গেছে তার মধ্যে 85%-এর বেশি মিথেন কম্পোজিশন ছিল, এবং এই অঞ্চলে বহু পদার্থের মধ্যে তেলের প্রেজেন্স কিন্তু লক্ষ্য করা গেছে। ফলে এক্সপ্লোরেশন যদি আরো ভালোভাবে করা যায়, আরো যদি ডিপ এক্সপ্লোরেশন করা যায়, তাহলে এই অঞ্চলে পোটেনশিয়াল তৈল খনি থাকতে পারে, এবং এর জন্যই ভারত সরকার যে অ্যাগ্রেসিভলি এগোলো, এবং ভারতের 4 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গাকে ওপেন আপ করে দেওয়া হলো, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। গুয়ানার সঙ্গে তুলনা করা হচ্ছে কেন? 2015 সালের আগে অব্দি গুয়ানা কিন্তু একটি ছোট্ট রাষ্ট্র ছিল যেখানে কোনো প্রোডাকশন হতো না, কিন্তু পরবর্তীকালে তারা এক্সপ্লোরেশন তৈরি করে উপকূলবর্তী অঞ্চলে, এবং হঠাৎ করে সেখানে তারা ভারতের আন্দামানের মতোই তেলের সন্ধান পায়, মিথেন কম্পোজিশন এর সন্ধান পায়। পরবর্তীকালে আমেরিকান কোম্পানি এক্সন মোবাইল সেখানে গিয়ে এক্সপ্লোর করে, এবং বর্তমানে প্রায় 6,60,000 ব্যারেল প্রতিদিন এই অঞ্চলে কিন্তু তেল তারা উত্থাপন করে, এবং গুয়ানার অর্থনৈতিক যে পরিকাঠামো তা কিন্তু ক্রমশ বদলে যাচ্ছে। ফলে মিডল ইস্টের এই যুদ্ধের মধ্যেও ভারতের এই ঐতিহাসিক পদক্ষেপ নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এটা প্রমাণ করছে যে ভারত অন্য রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্সি কমাতে বদ্ধপরিকর, এবং এই সিদ্ধান্ত নিশ্চয়ই আমেরিকাকে খুশি করবে না, কারণ আত্মনির্ভরতার দিকে যখনই যে দেশ এগোতে চেয়েছে, প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো স্বৈরাচারী শাসকেরা। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।